হ্যালো স্টুডেন্টস, ইটস রিয়েলি গুড টু বি ব্যাক। লাস্ট দুদিন ধরে কিছুটা অসুস্থতার কারণে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারিনি। ইনফ্যাক্ট আজকের এই ক্লাসটাও আমি তোমাদের জন্য লাইভ আনতে পারলাম না, বাট তা সত্ত্বে আমি তোমাদের জন্য সেশনটা রেকর্ড করছি এবং সম্ভবত সন্ধে নাগাদ তোমরা এটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকে অর্থাৎ 25 সেপ্টেম্বর 2023 সাল থেকে আমরা আজকের ডেটের দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস করতে চলেছি। আজকে আমার ভয়েসটা একটু কম থাকলে ম্যানেজ করে নিও। তো সেই ক্ষেত্রে আজকের আর্টিকেলে বা আজকের নিউজে আমরা অনেকগুলো আর্টিকেল পেয়ে থাকি। ইনফ্যাক্ট ফ্রন্ট পেজে আমাদের দুটো আর্টিকেল রয়েছে যেটা একটু ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম সেটা হলো আধার আনরিলায়েবল ইন হট হিউমিড ইন্ডিয়া। এটা একটা রেটিং এজেন্সি যে রয়েছে তারা বলেছে। মূলত তাদের বক্তব্যটা কি? আধার যে রয়েছে, আধারের ক্ষেত্রে তোমরা জানো আমাদের ভারতের প্রায় 120 কোটি ব্যক্তি রয়েছে যাদের অলরেডি আধার রয়েছে। তো সেই ক্ষেত্রে এই আধারের ক্ষেত্রে 180 দিনের বলতে পারো যদি থেকে থাকে বা তার থেকে বেশি, তো সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে যায়, বা সেই ক্ষেত্রে তারা এলিজিবল হয়ে যায়। বাট তা সত্ত্বে আমরা দেখে থাকি এই যে আধার রয়েছে, এই আধারের মূল যেটা বিষয় যে ইউনিক একটা আইডেন্টিটি দেবে, এবং সেটা কিসের ভিত্তিতে? বায়োমেট্রিকের ভিত্তিতে। অর্থাৎ আমাদের সকলের হাতের ছাপ যে রয়েছে সেটা আলাদা আলাদা প্রকৃতির হয়ে থাকবে, এবং সেই হিসেবে কোনোভাবেই আমরা দেখব যে একজনের সাথে অন্যের হাতের ছাপ মিলবে না। বাট তা সত্ত্বে আমরা লক্ষ্য করতে পারছি ভারতের যে জলবায়ু রয়েছে মূলত খুবই উষ্ণ এবং খুবই বলতে পারো আর্দ্র প্রকৃতির, যেখানে খুব বেশি জলীয় বাষ্প আমরা বাতাসে লক্ষ্য করতে পারি। এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের কিন্তু অ্যাকচুয়াল যে ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে, এর ফলে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে বা বায়োমেট্রিকের ক্ষেত্রে মূলত তারা যারা কিনা বাইরে কাজ করে থাকে সেটাতে কিন্তু অসুবিধে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে বায়োমেট্রিকের ক্ষেত্রে অসুবিধে লক্ষ্য করা যাচ্ছে সেটা নিয়েই কিন্তু আজকের এই মূল আর্টিকেল যে রয়েছে এই আর্টিকেলটা নেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পারবো মুডিজ যে আছে বলতে পারো বিশ্বের অন্যতম একটা ভালো রেটিং এজেন্সি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই মুডিস কিন্তু এটা বলেছে যে ভারতের এই সেন্ট্রালাইজড ডিজিটাল আইডি সিস্টেম যে রয়েছে এটা সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে কিছু ভালনারেবিলিটিস নিয়ে আসতে পারে। স্পেশালি যেহেতু আমাদের খুব বেশি বলতে পারো তুমি কন্ডিশন হিসেবে বা ক্লাইমেটিক কন্ডিশন হিসেবে আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত খুব ভালো মতো সিরিয়াসলি নেই। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আমরা যদি দেখি 2018-তে কিন্তু অলরেডি বলা হয়েছিল আমাদের ইউআইডিআই যে রয়েছে তাদের যে আধার আছে সেই আধারের ব্যাকআপ রিলেটেড বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগে অলরেডি প্রশ্ন উঠেছে। বাট রিসেন্টলি মুডিসের দ্বারা এই ইস্যুটি বলতে পারো তুলে ধরাতে আমরা এক্সপেক্ট করতে পারি আগামী 1 থেকে 2 দিনে আমরা এই রিলেটেড এডিটোরিয়াল পাবো, এবং গভর্নমেন্টের দিক থেকেও আরও ক্ল্যারিফিকেশন পাবো, এবং আরও নতুন নতুন অ্যাঙ্গেল আমরা খুঁজে পাবো। আপাতত আমাদের যেটা বিষয় সেটা হলো আধার যে রয়েছে আধারের ডেভেলপমেন্ট, মূলত আমাদের আধার কি করে এসে থাকলো। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আমাদের যখন 2006-এর ক্ষেত্রে কার্গিল রিভিউ কমিটি যে হয়েছিল সেই কার্গিল বা 2005-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কার্গিল রিভিউ কমিটির বলতে পারো রিপোর্ট অনুযায়ী আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স যে রয়েছে, তো সেই ক্ষেত্রে বা আরও কয়েকজন মিনিস্টার অ্যাকচুয়ালি ছিল সেই ক্ষেত্রে, তো তারা সকলে বলে যে আমাদের সকল ব্যক্তি যে রয়েছে তাদের একটা নির্দিষ্ট ইউনিক আইডি থাকা চাই, এবং সেই যে ইউনিক আইডি রয়েছে বা ইউআইডি রয়েছে এটা নিয়ে কিন্তু 2006 সালে অলরেডি গভর্নমেন্ট বলেও থাকে যে আমাদের বিপিএল বা বিলো পভার্টি লাইনের নিচে যারা বা পভার্টি লাইনের নিচে যারা রয়েছে তাদের সকলকে নিয়ে একটা কিন্তু আমাদের ইউআইডি বা ইউনিক আইডি তৈরি করা হবে। বাট সেই যে সময় রয়েছে সেই সময়টাতে জেনারেলি এটা সেভাবে বাস্তবায়ন হয়নি, কেননা এই ক্ষেত্রে আমরা অনেকটা ওভারল্যাপ লক্ষ্য করতে পারছিলাম, কেননা অন্যান্য আইডি যে রয়েছে সেটার সাথে এই ইউনিক আইডিটা কীরকমভাবে আলাদা হবে সেই বিষয়টা নিয়ে আমরা তখনও পর্যন্ত কিন্তু খুব বেশি বলতে পারো সহমত বা একই মতে আসতে পারিনি। এবং পরবর্তীতে এই যে ইমপ্লিমেন্টেশন রয়েছে এই ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব যখন আমাদের এমআইটি বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির কাছে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তারা বলে যে আমাদের এই যে ন্যাশনাল আইডি রয়েছে এই ন্যাশনাল আইডিকে সম্পূর্ণভাবে বায়োমেট্রিক প্রুফ করা দরকার। তো এই বিষয়টা নিয়ে কিন্তু 2008 সালে অলরেডি আমরা ইউআইডিএআই যে রয়েছে বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সেটা কিন্তু তৈরি করে থাকি প্ল্যানিং কমিশনের অধীনে। কেননা এর আগে যখন আমরা দেখে থাকি মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির আন্ডারে
মূলত সেটা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমাদের অলরেডি আরও আইডিগুলো রয়েছে, যেরকম প্যান কার্ড বলো বা অন্যান্য, তো এগুলোর থেকে সেটা আলাদা কিভাবে হয়ে থাকবে সেই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মতবিরোধ বলতে পারো তৈরি হয়। তো এর ফলে প্ল্যানিং কমিশন যে রয়েছে, প্ল্যানিং কমিশনের আন্ডারে ইউআইডিএআই তৈরি করা হয়, এবং সেই প্ল্যানিং কমিশনে কিন্তু পরবর্তীতে 2015 সালে সরে গিয়ে আমাদের নীতি আয়োগ তৈরি হয়ে থাকে। বাট তখন আমাদের প্ল্যানিং কমিশন যে ছিল তার অধীনে ইউআইডিএআই যে তৈরি করা হয়, এটার মূলত নোটিফাই করা হয় কিন্তু 2009 সালে। 2008 সালে ডিসাইড করা হয় এবং 2009 সালে এটাকে নোটিফাই করা হয়। এবং যখন নোটিফাই করা হয়, আমাদের ইনফোসিস যে রয়েছে, বলতে পারো ভারতের একটা অন্যতম বড় আইটি কোম্পানি, তার যে ফাউন্ডার আছেন নান্থন নীলেকানি স্যার, তো তাকে কিন্তু এর ফার্স্ট চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়। এবার যখন তাকে এর ফার্স্ট চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়, তখন সম্পূর্ণভাবে আইটির বলতে পারো বা টেকনোলজিক্যাল যত অ্যাডভান্সমেন্ট রয়েছে সেই সমস্ত গাইডেন্স এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এই ক্ষেত্রে যথেষ্ট তার ভ্যালুয়েবল ইনপুট যে রয়েছে সেগুলো দেন। এবং অবশেষে আমরা দেখতে পাই আমাদের প্রথম আধার বা এই ধরনের 12 ডিজিটের কিন্তু আধার নাম্বার সেপ্টেম্বর 2010 সালে এসে থাকে। বাট সেপ্টেম্বর 2010 সালে যখন এসে থাকে, সেই সময়কার যে অপোজিশন ছিল, তো তারা কিন্তু মূলত বলতে থাকে যে এই যে আমাদের বলতে পারো আধার নেওয়া হচ্ছে বা আধার বানানো হচ্ছে, সাধারণ জনগণের ডেটা নেওয়া হচ্ছে, এর অধিকার কে দিয়েছে ইউআইডিএআইকে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কিন্তু বলা হয় যে আমাদের নতুন করে এটার জন্য আইন বানানো প্রয়োজন বা আইন প্রণয়ন করা দরকার। এবং এই যে আইন রয়েছে, এই আইনের বিষয়টা তখনও পর্যন্ত খুব ভালো মতো হয়নি। পরবর্তীতে 2014 সালে যখন এই ইউআইডিএআই যে রয়েছে, এই বিষয়টা নিয়ে আরও বেশি হাঙ্গামা উঠে থাকে। পরবর্তীতে সরকার কিন্তু বা বলতে পারো পরবর্তীতে 2014 সালে তৎকালীন বা সেই সময়ে অপোজিশনে থাকা সরকার, তখন যখন বলতে পারো মূলত রুলিং পার্টি হিসেবে বা রুলিং গভর্নমেন্ট হিসেবে এসে থাকে, তারা কিন্তু এই বিলটাকে পুনরায় নিয়ে আসে। এবং সেই ক্ষেত্রে পুনরায় ইন দ্য সেন্স মানে অ্যাকচুয়ালি আগে সেভাবে ফ্রেম করা হয়নি, পরবর্তীতে ফ্রেম করে নিয়ে আসে। এবং এই ক্ষেত্রে সরকারের সম্ভবত মনে হয়েছিল যে এই বিল এর দ্বারা আমরা বিভিন্নভাবে সাধারণ জনগণ যে রয়েছে তাদের হেল্প করতে পারবো, তাদের একটা ইউনিক আইডি দিয়ে তাদের বিভিন্ন যে অর্থ পাঠানো হয়ে থাকে সেই ক্ষেত্রে হেল্প করতে পারবো। তাই এই বিলকে মানি বিল হিসেবে প্রেজেন্ট করে, এবং মানি বিল হিসেবে প্রেজেন্ট করে এটাকে কিন্তু লোকসভায় পাশ করে দেয়, এবং এর দ্বারাই কিন্তু মূলত এই বিল যে রয়েছে সেটা পাশ হয়ে যায়। এবং এর ফলস্বরূপ আমরা এখন লক্ষ্য করতে পারছি প্রায় 120 কোটির ওপরে প্রায় 122 কোটি কিন্তু আধার আমাদের ভারতে রয়েছে। এবং এই যে আধার রয়েছে, এই আধারের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু অলরেডি এর ইমপ্লিমেন্টেশন 2010 সালে যে হয়েছিল, সেখান থেকে তার পরবর্তী 10 বছরে বিভিন্ন স্কিমে কিন্তু, যেরকম পেহেল স্কিম যে রয়েছে, পেহেল স্কিমের আন্ডারে প্রায় 42,000 কোটি টাকা, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বা পিডিএস রেশন যে রয়েছে সেই হিসেবে প্রায় আমাদের 29,000-এর মতো, রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এমজি নারেগা, এনসিএপি, এই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু বিশাল পরিমাণ টাকা যে রয়েছে সেটা কিন্তু সেভ করে থাকে, যার টোটাল যে সেভিংসের অ্যামাউন্ট যদি আমরা দেখে থাকি সেটা প্রায় 90,000 কোটি টাকারও কিন্তু বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি আধার এক তরফে যথেষ্ট সাকসেসফুল, কেননা বর্তমান সময়ে আমরা রেশন কার্ডের ক্ষেত্রেও যদি দেখে থাকি, ভারতের প্রায় 80 কোটিরও বেশি ব্যক্তি রয়েছে যারা রেশন কার্ডে আধারের সাথে যুক্ত। সেমভাবে আমরা যদি ডিজি লকার দেখি, ডিজি লকারের ক্ষেত্রে আমরা আধারের দ্বারা করে থাকি। আমরা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার যে রয়েছে সেটা আধার কার্ডের মাধ্যমে সম্ভব। আমরা কোনো রকম ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকিং যে পরিষেবা রয়েছে সেটা আমরা আধারের মাধ্যমে সম্পূর্ণ করতে পারি। এবং তার সাথে সাথে আমাদের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যখনই আমাদের ইউনিক একটা আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আধার ম্যান্ডেটরি হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আধার কিন্তু বিগত বছরগুলোতে যথেষ্ট সাকসেসফুল রয়েছে। কিন্তু তা সত্ত্বে এই আধারে আমরা কিছু প্রবলেম লক্ষ্য করতে পারি। যেরকম সর্বপ্রথম যেটা লিগ্যাল ব্যাকিং যে রয়েছে সেটা এর যথেষ্ট একটা সমস্যার বিষয় ছিল। স্পেশালি 2010 সালের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, তখন এটা কোনো লিগ্যাল এটা নিয়ে কোনো অ্যাক্টই ছিল না। পরবর্তীতে যখন সেটাকে অ্যাক্ট বানানো হয় সেই ক্ষেত্রে সেটাকে মানি বিল হিসেবে পেশ করা হয়েছিল। সেটা একটা বলতে পারো তার লিগ্যাল ব্যাকিংকে কিছুটা হালকা করে দেয়। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের মূলত এখানে যে আধারের জন্য আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়, সেগুলোকে স্টোর কিভাবে করা হচ্ছে, সেগুলো শেয়ার কিভাবে করা হচ্ছে,
এবং এর পাশাপাশি এগুলোর ক্ষেত্রে কোনো লিকেজ হচ্ছে কিনা, কেননা ইতিপূর্বে আমরা দেখেছি ডার্ক ওয়েভে অনেক কিন্তু আধারের ডেটা যে রয়েছে সেগুলো ছড়িয়ে আছে, বাট এই ক্ষেত্রে মূলত আমাদের ইউআইডিআই যে রয়েছে তারা বলেছে এটা অন্য জায়গা থেকে, মূলত ইউআইডিআই যে রয়েছে তাদের এখান থেকে এটা লিক হয়নি, কেননা সেটা আমাদের যদি দেখে থাকি সেটা 512 বিট সিকিউরিটি যে রয়েছে সেই হিসেবে সিকিউরড। এবং এই ক্ষেত্রে সম্ভবত আমাদের অশ্বিনী বৈষ্ণব স্যার যে আছেন তিনি রাজ্যসভাতে বলেছিলেন যে আমাদের নর্মাল পেমেন্ট অ্যাপগুলো যে হয়ে থাকে সেগুলো 256 বিট প্রোটেক্টেড হয়ে থাকে, এবং তুমি দেখে থাকবে ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে 32 বা 64 বিট হয়ে থাকে, বাট ওটা তার চেয়ে ডাবল 512 বিট। ওকে, তো সেই ক্ষেত্রে যথেষ্ট বেশি কিন্তু সেটা সিকিউরড। এর পাশাপাশি অনেকের মতে এটা ভায়োলেশন অফ রাইটস, অ্যাকচুয়ালি আমাদের যে অধিকার রয়েছে, আমাদের অধিকারকে আধার কিন্তু অনেক ক্ষেত্রে ভায়োলেট করে থাকে। আমাদের রাইট টু প্রাইভেসি যে রয়েছে সেটা একটা অধিকার, এবং সেই ক্ষেত্রে যখন আধারের মাধ্যমে আমাদের সমস্ত ডেটা ডিসক্লোজ হয়ে যায়, শুধুমাত্র আধার নাম্বারের মাধ্যমে আমাদের সমস্ত তথ্য অন্যরা পেয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই আমাদের রাইটস যে রয়েছে তার একটা ভায়োলেশন। এর সাথে সাথে আমাদের বলতে পারো মূলত আধার কার্ডের মাধ্যমে বা আধার কার্ডের দ্বারাই আমরা কোনো একজন ব্যক্তি যে রয়েছে কোনো একজন ব্যক্তিকে খুঁজতে পারি, কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো কিছু করতে হলে সেটা করতে পারি। তো সেই ক্ষেত্রে এটা একটা ওয়েপন হয়ে গিয়েছে কাউকে একটা কোনো কিছু হিসেবে প্রোফাইল করার নিয়ে, বা কারো সম্পর্কে ভালো বা খারাপ কিছু যদি করতে হয় সেই হিসেবে আধার নম্বর যে রয়েছে এটা একটা বড় টুলে কিন্তু পরিণত হচ্ছে। এবং তার সাথে সাথে ইউআইডিএআই যে রয়েছে এই আধারের ক্ষেত্রে তাদের যে ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে এটা কিন্তু একটা বড় প্রবলেম, কেননা আমরা দেখতে পাই যে কোনো ক্ষেত্রে যদি ডিসক্রিশনারি পাওয়ার থেকে থাকে সেটা সব সময় কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, এবং আধারের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম কিন্তু নয়। এবং অবশ্যই আমাদের এই যে আধারের জন্য বিভিন্ন ডেটাগুলো নেওয়া হয় বা অথেন্টিকেশনের জন্য আমাদের বিভিন্ন যে বলতে পারো ডেটাগুলো নেওয়া হয়ে থাকে বা রেকর্ডসগুলো নেওয়া হয়ে থাকে, তো এগুলো মেনটেন কত দিন পর্যন্ত করা হবে বা কী হিসেবে করা হবে সেই রিলেটেড কোনো কিন্তু টাইম ফ্রেম আমাদের বলা হয় না। তো সেই ক্ষেত্রে সেগুলো কত দিন বা কত বছর বা কী হিসেবে মেনটেন করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো ভ্যালিড তথ্য নেই। তো এই যে সম্পূর্ণ ইস্যু রয়েছে এটা রিলেটেড কিন্তু আমরা আগামী দিনগুলোতে অনেকগুলো আর্টিকেল পেতে চলেছি, এবং কোনো চিন্তা করবে না, প্রতিদিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ওকে, নেক্সট যদি আমরা দেখে থাকি আমাদের প্রশান্ত ভূষণ স্যার যে রয়েছেন তিনি কিন্তু রিসেন্টলি বা বলতে পারো আজকের এই পেপারে একটা টপিক নিয়ে আলোচনা করেছেন যেটা হলো সাইমালটেনিয়াস ইলেকশন, এবং তিনি এখানে কয়েকটা ইউনিক বিষয় নিয়ে মূলত বলেছে। সাইমালটেনিয়াস ইলেকশন কি? বলা হয় আমাদের দেশে যখন ইলেকশন করা হবে সেটা সব সময় যাতে একসাথে করা হয়। এই সাইমালটেনিয়াস ইলেকশন নিয়ে অলরেডি কাল অর্থাৎ রবিবার সকালে আমি একটা সেশন রেকর্ড করে রেখেছি, সম্ভবত টিম এটা মঙ্গলবার অর্থাৎ আগামীকাল সন্ধেবেলা এটা পাবলিশ করবে। বাট এই যে বলতে পারো ভিডিওটা রয়েছে বা যেটা আমি করেছি সেখানে এই প্রত্যেকটা ইস্যুই কিন্তু ডিসকাস করা হয়েছে, বাট তবু আমি এখানে তোমাদেরকে ছোট করে বলে দিই। তো সেই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি আমাদের সাইমালটেনিয়াস ইলেকশনে লোকসভা এবং আমাদের বিধানসভা যে রয়েছে সেই ইলেকশনগুলো কিন্তু একসাথে হবার কথা হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী নির্বাচন হবে সেই একই সময়ে আমাদের গোটা দেশের যতগুলো রাজ্য রয়েছে তার মুখ্যমন্ত্রীও নির্বাচিত হবে। এর দ্বারা গোটা দেশে একবারে ইলেকশন হয়ে থাকবে, এবং সেটার দ্বারা আমাদের অনেক এফোর্ট যে রয়েছে সেটা বেঁচে যাবে। যেরকমটার এর উদাহরণ হিসেবে বলা হয় আমরা যখন পঞ্চায়েত ক্ষেত্রে করে থাকি, পঞ্চায়েতে আমরা দেখে থাকি আমাদের পঞ্চায়েতকে নির্বাচিত করা হয়, পঞ্চায়েত সমিতির সদস্যকে নির্বাচিত করা হয়, ঠিক একই মতো জেলা পরিষদের ক্ষেত্রেও নির্বাচন করা হয়। তো সেই ক্ষেত্রে এগুলো যেহেতু আমরা তিনটে লেভেলে একসাথে করতে পারি, দেশের ক্ষেত্রে তাহলে আমরা কেন করতে পারবো না? এই যে ইস্যু রয়েছে এটা নিয়ে এই যে আর্টিকেল বা মূলত এটা নিয়ে আমাদের এই সাইমালটেনিয়াস ইলেকশন যে রয়েছে সেটার কথা বলা হয়, অর্থাৎ এক দেশ এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো এই যে বিষয়টা রয়েছে এটা নিয়ে এখানে প্রশান্ত ভূষণ স্যার যেটা বলেছেন সেটা হলো আমরা মূলত যদি দেখে থাকি ভারতে এটা করতে হয় সেই ক্ষেত্রে বর্তমানের যে আমাদের
বলতে পারো বর্তমানে যে আমাদের পার্লামেন্টারিয়ান সিস্টেম রয়েছে বা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি আছে, এটাতে এটা সম্ভব নয়। যদি আমাদের এটা করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ইউএসের মতো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আসতে হবে। এবং এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিয়ে এতদিন পর্যন্ত আমরা যদি দেখে থাকি, কংগ্রেসের শুধু শশী থারুর যে রয়েছেন তিনি অনেকবার লিখেছেন, বাট এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ বা ফর্ম অফ গভর্নমেন্ট যে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে ভোকাল হচ্ছে। এবং তিনি বলেন আমাদের দেশের যে চিফ আছেন তাকে অবশ্যই কিন্তু প্রেসিডেন্ট হতে হবে, যাতে তিনি সম্পূর্ণভাবে আমাদের লোকসভা যে রয়েছে বা রাজ্যসভা যে রয়েছে তার কনফিডেন্সের ওপর বলতে পারো রিলাই করে যাতে না থেকে থাকে। অর্থাৎ একটা যথেষ্ট স্টেবল পোস্ট চাই, যেখানে এরকম নয় যে লোকসভায় যে কোনো দিন যে কোনো একটা পার্টি যদি হেরে যায় তাহলে প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হচ্ছে, সেটা নয়। রাষ্ট্রপতির মতো 5 বছরের একদম ফিক্সড টার্ম চাই, বা ইউএসের মতো 4 বছরের, যেটাই হোক না কেন। এই ক্ষেত্রে আমাদের এমপি যে রয়েছে, এমপি কম হোক বেশি হোক তার দ্বারা সহজে কিন্তু সরানো যাবে না আমাদের দেশের যে বলতে পারো হেড অফ দ্য গভর্নমেন্ট রয়েছে তাকে। এবং এই ক্ষেত্রে এই যে বিষয় রয়েছে এটার জন্য তিনি বলেন আমাদের অনেকগুলো বলতে পারো অ্যামেন্ডমেন্ট আনতে হবে। এবং সেই অ্যামেন্ডমেন্টগুলো কি তিনি বলেন, আমাদের পার্ট 5 যে আছে কনস্টিটিউশনের, সেখানকার চ্যাপ্টার 1-এর এক্সিকিউটিভ আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত, চ্যাপ্টার 3-তে লেজিসলেটিভ পাওয়ার্স অফ প্রেসিডেন্ট যে আছে সেটাকে, পার্ট 6-এ স্টেটস যে আছে স্টেটসের ক্ষেত্রে যে স্টেটসের ইলেকশনও সেমভাবে চ্যাপ্টার 2 যে আছে, চ্যাপ্টার 2-এ আমরা দেখে থাকি এক্সিকিউটিভ যে আছে আর্টিকেল 153 থেকে 167, এবং চ্যাপ্টার 4-এ লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য গভর্নর যে আছে, এই সমস্ত কিছুকে কিন্তু চেঞ্জ করতে হবে অ্যাটলিস্ট তার তথ্য মানে তার যে মডেল রয়েছে সেই অনুযায়ী। এবার তিনি কি মডেল দিয়েছেন, মূলত এখানে তিনি যেটা বলেছেন যে আমাদের দেশের হেড অফ দ্য গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার থেকে আমাদের সরিয়ে নিয়ে আমাদের প্রেসিডেন্ট যে রয়েছে তাকে হেড অফ দ্য গভর্নমেন্ট হতে হবে। এবং এই প্রেসিডেন্ট মোটেও কিন্তু আমাদের বলতে পারো টোটাল যে পলিটিক্যাল পার্টি রয়েছে পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে কিন্তু তিনি থেকে থাকতে পারেন, বাট তিনি কোনো এমএলএ বা এমপি যে রয়েছে বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তিনি কোনো এমপি হবেন না। তিনি প্রধানমন্ত্রী পদে বা এই ক্ষেত্রে রাষ্ট্রপতি পদে চলে যাবেন, এবং সেই ক্ষেত্রে তিনি দায়বদ্ধ থাকবে না সম্পূর্ণভাবে পার্লামেন্টের প্রতি। পার্লামেন্টে এরকমটা হতেই পারে অন্য দল যে রয়েছে তারা এই ক্ষেত্রে কোনোটা মেজরিটি পেয়ে গেল বা ইমপিচমেন্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি থেকে থাকবেন, অর্থাৎ একটা স্টেবিলিটি সেন্স অফ স্টেবিলিটি প্রোভাইড করা হবে। এটা সম্পর্কে ডিটেলসে আমি বলেছি, ওকে, কেননা অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের সেশন রয়েছে, ওটা আশা করি তোমরা দেখবে। এবং তার সাথে সাথে আমাদের কেন্দ্রর ক্ষেত্রে যেহেতু প্রেসিডেন্সিয়াল সিস্টেম আসবে, তো তার সাথে রাজ্য যে রয়েছে রাজ্যের ক্ষেত্রে আমাদের তাহলে কি করা যেতে পারে। তো এই ক্ষেত্রে রাজ্যের জন্য তিনি বলেন যে আমাদের রাজ্যতে 2টো ফর্ম অফ বলতে পারো গভর্নেন্স আনা যেতে পারে। একটা ফর্মে কি আমাদের ইলেকশন যেহেতু 5 বছর পর পর দেশের যখন নির্বাচন হবে তখনই হয়ে থাকবে, তাই এরকমটা হতেই পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে থাকো না কেন, আমি যে কোনো পলিটিক্যাল পার্টির যদি আমি সাপোর্ট করে থাকি, যেটা কিনা আমি করি না, তো সেটা হয়ে থাকুক না কেন এটাকে সিরিয়াসলি নেবে না। মনে করো আমাদের পশ্চিমবঙ্গের যে বর্তমানে সরকার রয়েছে সেই সরকার কোনো কারণে মেজরিটি হারালো, ঠিক আছে, যে কোনোভাবে হতে পারে, ঠিক আছে। তো এবার মেজরিটি যদি হারিয়ে যায় তাহলে কি হবে, এখন আবার নির্বাচন করতে হবে। তো এবার আমাদের 2026-এ নির্বাচন হবার কথা, মাঝপথে যদি সরকার যে রয়েছে সরকারের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে সম্পূর্ণ বিধানসভা, সেই ক্ষেত্রে আবার তো ইলেকশন হবারই কথা। তো এরকম হলে পরে কি হবে, 5 বছর পর তো আমাদের প্রধানমন্ত্রীর ইলেকশন হবার কথা, বাট 2-3 বছরের মধ্যে যদি রাজ্যের সরকার ভেঙে পড়ে তখন কি হবে। সেই ক্ষেত্রে বলা হয় তাহলে শুধু নো কনফিডেন্স মোশনের মাধ্যমে সরকার হেরে গেলেই হবে না, তার সাথে সাথে একটা কনফিডেন্স মোশনও আনতে হবে, যেখানে একটা সরকার যে রয়েছে লেটার সাপোজ তৃণমূলের সরকার, সে যদি হেরে যায় তাহলে সেকেন্ড যে পলিটিক্যাল পার্টি আছে তাকে বলতে হবে তুমি কি সরকার গঠন করতে পারবে, তুমি নিজের কনফিডেন্স দাও বা কনফিডেন্স মোশন যে রয়েছে সেটা পেশ করো। এবং সেই হিসেবে আমাদের কিন্তু সরকার যে রয়েছে সরকারকে চয়ন করতেই হবে, অর্থাৎ যে কোনো উপায়ে আমাদের 5 বছরের টার্ম যে রয়েছে সেটাকে চালাতেই হবে। কোনোভাবেই রাজ্যের ক্ষেত্রে যে কোনো অসুবিধা হলে পরেও তারা মাঝপথে ইলেকশন করাতেই পারবে না,
এবং এই যে সমস্যা রয়েছে এর ফলে কি হবে, মনে করো পশ্চিমবঙ্গের সেম হলো বিষয়টা, যে আমাদের তৃণমূল গভর্নমেন্ট সরে গেল এবং বিজেপি নিজের সরকার গঠন করলো, আমি শিওর নেই, সম্ভবত 80 বা 90 বা 70খানা সিট আছে। এবার মনে করো 2024-এ যখন সে বাজেট পেশ করবে আমাদের বিজেপির, যদি তৈরি হয়ে থাকে গভর্নমেন্ট বা এই সিনারিওতে, তোমার কি মনে হয় বিধানসভায় ভোট পেয়ে থাকবে সেই বিল পাস হবার জন্য, সেই মানি বিল পেশ হবার জন্য? কখনো সেটা কিন্তু পাস হবে না। কেননা বিপরীতে বা বিপক্ষ যে আছে, বিপক্ষ সব সময় চাইবে যে সরকারকে অপদস্থ করার, যেটা কিনা জেনারেলি ডেমোক্রেসিতে হয়েও থাকে, কেননা সরকারের প্রত্যেকটা বিষয়ে কোশ্চেন করা বিরোধী পক্ষের দায়িত্ব। তো এই ক্ষেত্রে যেহেতু এটা হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে, ফাইন্যান্স বিল, মানি বিল, এগুলো পর্যন্ত পাস হবে না, অন্য সব বিল কী করে পাস হবে? তো এই যে ইস্যু রয়েছে এটা কিন্তু তিনি এখানে তুলে ধরেন, এবং এই যে বিষয়টা রয়েছে এটা রিলেটেড একটা ডিটেলড নোটও কিন্তু তোমাদের অলরেডি নেত্রা আইএসের ওয়েবসাইটে রয়েছে। এবার এই বিষয়টা নিয়েও তোমাদের অনেকের প্রশ্ন করেছো যে ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছ না কেন। আমি তোমাদের বলবো অকারণে বেশি খুঁজবে না, জাস্ট যে কোনো ভিডিও, এই ভিডিও যদি দেখে থাকো ডিসক্রিপশনে গিয়ে থাকো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি চলে যাও। ওকে, অকারণে কেন কাটবে? তো এটা রিলেটেড এই সম্পূর্ণ যে রয়েছে এই সম্পূর্ণটাতে কিন্তু বলা হয়েছে, প্লাস পরে গভর্নমেন্টের একটা মুভও বলা হয়েছে, যেটা আমাদের আপাতত দরকার নেই। নেক্সট যেটা ইস্যু সেটা কি, সেটা হচ্ছে ইকোনমিক করিডোর যেখানে আমাদের তৈরি হচ্ছে। এই ইকোনমিক করিডোর কোনটা? ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, যেখানে কিনা ভারত যে রয়েছে, ভারতের এখানে একটা ডিস্টর্টেড ম্যাপ ইউজ করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ঠিক নয়। তো সেই ক্ষেত্রে আমাদের ভারত যে রয়েছে, ভারত থেকে ইউএই পর্যন্ত আমাদের শিপে করে যে কোনো যে বলতে পারো প্রোডাক্ট রয়েছে সেগুলো গিয়ে থাকবে। ইউএই থেকে আমাদের সাউদি হয়ে, জর্ডান হয়ে ইসরায়েল পর্যন্ত সেটা রেলে গিয়ে থাকবে, এখান থেকে আবার সেটা শিপে করে আমাদের ফ্রান্সে কিংবা ইটালিতে গিয়ে সেটা জার্মানি এবং অন্যান্য জায়গাতে কিন্তু পৌঁছে থাকবে। তো এই যে বিষয় রয়েছে এখানে আমরা লক্ষ্য করতে পারছি ভারতের সাথে মিডল ইস্টকে এবং ইউরোপকে যুক্ত করা হচ্ছে, এবং এই যে বিষয়টা এটা নিয়ে আমরা G20-তে কিন্তু এই ডিলটা সাইন হতে দেখি, যেখানে আমরা দেখতে পাই এখানে টোটাল 8টা বলতে পারো তুমি পার্টিস আছে যারা কিনা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেরকম ইন্ডিয়া, সাউদি, ইউএই, জর্ডান, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইসরায়েল। এর মধ্যে আমরা যদি দেখে থাকি জর্ডান শুধুমাত্র একটা মিডল্যান্ড নেশন, যেটা কিনা সাউদি এবং ইসরায়েল যে রয়েছে এদের মাঝের রাস্তা যে রয়েছে সেটা প্রোভাইড করে থাকবে। বাট এখানকার অন্যতম বড় একটা পার্টনার যে আছে আমাদের ইসরায়েলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যথেষ্ট বড় একটা পার্টনার হওয়া সত্ত্বে ভারতের G20 সামিটে ভারত 9টা দেশকে ইনভাইট করলেও ভারত কিন্তু মোটেও ইসরায়েলকে ইনভাইট করেনি। এই ক্ষেত্রে রাইটার বলেছে আমরা যে মোট 9টা দেশকে ইনভাইট করেছি যেগুলো কিনা মেম্বার নয় G20-র বা G21-এর, যেই ক্ষেত্রে আমাদের আফ্রিকান ইউনিয়ন আরও যুক্ত হয়েছে। তো এর মধ্যে বাংলাদেশ ছিল, ইজিপ্ট ছিল, মরিশাস ছিল, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন, ইউএই এরা ছিল। বাট সেখানে আমরা ইসরায়েলকে কেন ইনভাইট করলাম না, যেখানে ইসরায়েলের ওপর দিয়ে এটা যাচ্ছে এবং আমাদের জন্য এত বড় একটা স্ট্র্যাটেজিক পার্টনার। এখানে রাইটার আরও একটা বিষয় বলেছে যে আমরা যদি দেখে থাকি জো বাইডেন ইউএসের প্রেসিডেন্ট এটাকে এ রিয়েল বিগ থিং বলেছে, এবং এই বিষয়টা নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু যে রয়েছেন তিনি কিন্তু অলরেডি আমাদের এই জো বাইডেন যে রয়েছে জো বাইডেনকে যথেষ্ট বলতে পারো প্রেজ করেছে, কিন্তু তা সত্ত্বে তিনি কিন্তু তার সেই প্রেজ যে রয়েছে সেখানে নরেন্দ্র মোদী বা আমাদের ভারতের প্রধানমন্ত্রী তাকে একবার মেনশনও করেননি। তো এটা নিয়ে এখানে একটা স্পেকুলেশন চলছে যে কী এর কারণ হতে পারে, এবং এই সম্পূর্ণ আর্টিকেল যে রয়েছে এখানে অনেকটা পলিটিক্স রয়েছে এবং তার সাথে সাথে আমাদের জিও পলিটিক্স যে রয়েছে সেটাও রয়েছে। এই ক্ষেত্রে তিনি বলেছেন এর সম্ভবত একটা কারণ রয়েছে যে আমরা যদি দেখে থাকি ইউএসের ক্ষেত্রে বর্তমানে যে রাষ্ট্রপতি জো বাইডেন রয়েছেন তার পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন যে রয়েছে সেটা মোটেও কিন্তু প্রো জিউস নয়, বা জিউস যে রয়েছে বা ইসরায়েলের বর্তমানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে রয়েছেন তার প্রতি কিন্তু যথেষ্ট ভালো বলতে পারো তার ডোমেস্টিক পলিটিক্স যে রয়েছে সেটা যায় না। তো এর ফলস্বরূপ সম্ভবত জো বাইডেন নিজে চাচ্ছিলেন না যে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তিনি বলতে পারো এই যে সম্পূর্ণ
মিটিং রয়েছে বা এই যে সম্পূর্ণ স্টেজ রয়েছে সেটা শেয়ার করে থাকুক। সম্ভবত এই কারণেই তাকে ইনভাইট করা হয়নি। বাট যাই হয়ে থাক না কেন, ভারতের জন্য ইসরায়েল একটা যথেষ্ট ভালো পার্টনার এবং ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। তো সেই ক্ষেত্রে ইসরায়েলকে এখানে অবশ্যই কিন্তু আমন্ত্রণ করা উচিত ছিল, এবং ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক যাতে ভালো হয়ে থাকে সেটাও আমাদের কিন্তু দেখার বিষয়। এর সাথে সাথে আমরা যদি দেখে থাকি, ইন্ডিয়া, মিডল ইস্ট এবং ইউরোপের মধ্যে যে ইকোনমিক করিডর রয়েছে, এই করিডর বলতে পারো তার ফাইনাল স্টেজে যাবার আগে একটা কিন্তু কন্ডিশন আছে। সেটা কি? সেটা হলো সৌদি আরেবিয়া এবং তার সাথে ইসরায়েল, এই দুটো দেশকে কিন্তু নিজেদের মধ্যে ডিল করতে হবে একটা। মূলত আমরা দেখতে পাই আব্রাহাম অ্যাকর্ড যে রয়েছে সেটা হবার পরেও 3 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ডিল হয়নি। এবং এই ডিল নিয়ে ইতিপূর্বে ইসরায়েল এবং সৌদি দুজনের তরফ থেকেই আমরা দেখেছি নেগোসিয়েশনস চলছে, এবং এই নেগোসিয়েশনসের মূলত বলতে পারো ক্রাইটেরিয়া কি সেটা নিয়ে যথেষ্ট বলতে পারো স্পেকুলেশনস চলছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে প্যালেস্তাইন ইস্যু, সেটা একটা বড় বলতে পারো এখানে ডিসাইডিং ফ্যাক্টর, যেখানে প্যালেস্তাইন ইস্যুটাকে নিয়েই কিন্তু আমাদের বলতে পারো এই দুটো দল যে রয়েছে, দুটো দলের মধ্যে কিছুটা মতবিরোধ হচ্ছে, যার ফলে ডিল ফাইনাল হচ্ছে না। অনেকের মতে এখানে নিউক্লিয়ার যে বলতে পারো আমাদের টেকনোলজি রয়েছে সেটা শেয়ারিংয়ের কথা চলছে, এবং সেই ক্ষেত্রে ইসরায়েল রাজি থাকলেও ইউএসএ এটাতে রাজি নয়। কেননা অলরেডি এনপিটি যে রয়েছে, নন প্রলিফারেশন ট্রিটি, তার আন্ডারে মোটেও কিন্তু বলতে পারো ইউরেনিয়াম এনরিচমেন্ট যে রয়েছে যে কোনো দেশ চাইলে পরে করতে পারে না, বা এই টেকনোলজি শেয়ার করতে পারে না, এবং সৌদি অলরেডি এটার পার্ট। মাথায় রাখবে, ভারত, ইসরায়েল এরা কেউ এর পার্ট নয়, কেননা এই দেশগুলোর নিউক্লিয়ার ওয়েপন যে রয়েছে সেগুলো মূলত তৈরি করেছে। এবং এনপিটি যে রয়েছে সেটা বলে থাকে আমাদের ইউনাইটেড নেশনসের যে P5 রয়েছে, অর্থাৎ আমাদের ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এই 5টা দেশই নিউক্লিয়ার ওয়েপন রাখতে পারবে, অন্য দেশ রাখতে পারবে না। এটা শুনে ভারত বলে যে তাহলে আমরা বাঁচবো কী করে, চায়নার কাছে আছে। তো এর ফলে ভারত এটা সাইন করে না। বাট যেহেতু অনেকটা বলতে পারো তুমি এই সৌদি যে রয়েছে বিগত বছরগুলো ধরে ইউএসের কথা মতো নিজের পলিটিক্যাল বা জিও পলিটিক্স চালাতো, তাই তারা এটা সাইন করেছিল। বাট বর্তমানে সেটার কারণে কিন্তু ইউএসএ যে রয়েছে, ইউএসএ প্লাস এনপিটির আন্ডারে তারা এই নিউক্লিয়ার টেকনোলজিটা কিভাবে পেয়ে থাকবে সেটা নিয়ে যথেষ্ট নেগোসিয়েশনস চলছে, এবং এই ইস্যুগুলোর কারণে কিন্তু সম্ভবত এই ডিল এখনও হচ্ছে না। এর ফলে ভারতের যে ইন্ডিয়া, মিডল ইস্ট এবং ইউরোপের ইকোনমিক করিডর রয়েছে এটাও কিন্তু একটা হল্টের মধ্যে রয়েছে। এটা কবে আদৌ বলতে পারো সফল হয়ে থাকবে সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সহজভাবে সম্পূর্ণভাবে একটা জিও পলিটিক্স এবং পলিটিক্যাল একটা বিষয় নিয়ে কিন্তু এই আজকের এডিটোরিয়ালটা ছিল। নেক্সট আমরা যদি দেখে থাকি, এখানে বলা হয়েছে আমাদের ইন্ডিয়া যে রয়েছে, ইন্ডিয়ান ডায়াসপোরার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার এবং কানাডার যে টাইস রয়েছে সেখানে কিন্তু ফ্রিকশনস তৈরি হচ্ছে, এবং এই ফ্রিকশন যে তৈরি হচ্ছে এটা শুরু হয় আমাদের 1980s সময়টাতে, যখন আমরা দেখতে পাই ভারত যে রয়েছে স্পেশালি 82 এর সময়টাতে, যখন ভারতে মূলত আমাদের ভিন্ড্রাওয়ালে যে রয়েছে তাদের আন্ডারে যখন খালিস্তান মুভমেন্টটা যথেষ্ট বেশি বলতে পারো ফেমাস হচ্ছিল বা যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠছিল, সেই সময়টাতে গভর্নমেন্টের এই বিষয়টাকে যখন দমন করা হয় তখন তারা কিন্তু মূলত 5 আইস যে দেশগুলো রয়েছে, অর্থাৎ কানাডা, ইউএসএ, আমাদের ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই দেশগুলোতে কিন্তু খুব গিয়ে থাকে। এবং তার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারছি বর্তমানেও কিন্তু পাঞ্জাব বা পাঞ্জাবি যারা রয়েছে তাদের কিন্তু এই দেশগুলোতে যাবার প্রতি যথেষ্ট বেশি এখনও কিন্তু মোহ রয়েছে। বাট এই যে বলতে পারো শুরুর যে 1 দশক রয়েছে 1980s থেকে 1990s কিছুটা সময় পর্যন্ত, এই সময়ে আমরা দেখতে পাই এই কানাডা যে রয়েছে, কানাডাতে প্রচুর সংখ্যক কিন্তু আমাদের বলতে পারো খালিস্তানি সিম্পাথাইজার যে রয়েছে তারা কিন্তু গিয়ে থাকে, এবং তারা যখন সেখানে যায় মূলত সেখানকার পলিটিক্যাল যে সিনারিও রয়েছে সেখানে তারা ধীরে ধীরে ডমিনেন্ট হতে থাকে। এবং বর্তমানে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কানাডার যে ডোমেস্টিক পলিটিক্স রয়েছে সেখানে শিখরা একটা বড় কিন্তু বলতে পারো ইনফ্লুয়েন্স খাটাতে পারছে, এবং এর ফলে এই খালিস্তান সিম্পাথাইজার এবং তার সাথে সেখানকার কিছু সংখ্যক, অবশ্যই সকল শিখ নয়, ইনফ্যাক্ট রিসেন্টলি একটা বলতে পারো সার্ভে করা হয়েছে যেখানে দেখানো হয়েছে 96% শিখ যে রয়েছে তারা কিন্তু
ইন্ডিয়া যে রয়েছে, ইন্ডিয়ার প্রতি যথেষ্ট ভালো মনোভাব নিয়ে আছে। শুধুমাত্র 4% খালিস্তানি সিম্পাথাইজার্স রয়েছে, যাদের ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে সেটা যথেষ্ট খারাপের দিকে ধীরে ধীরে যাচ্ছে। এবং আমাদের, তুমি যদি ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে দেখে থাকো, আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা একটা সম্পূর্ণ পোর্শন আছে যেটা নিয়ে কোশ্চেন এসে থাকে। এবং এরকম নয় যে নির্দিষ্ট দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান ডায়াসপোরা নিয়ে প্রশ্ন খুব বেশি আসে, সেই ক্ষেত্রে একটা বড় কিন্তু অংশকে নেওয়া হয়। এবং এই ক্ষেত্রে কানাডার ইস্যু যে রয়েছে সেখানে তুমি কিন্তু কয়েকটা লাইন এই খালিস্তানি ইস্যু এবং ভারতের থেকে গিয়ে আমাদের যে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু করতে পারো। এর পাশাপাশি রিসেন্টলি যেই ইস্যুটা নিয়ে বা মূলত যাকে হত্যা নিয়ে আমাদের এই সম্পূর্ণ ইস্যুটা তৈরি হয়েছে, আমাদের গুরদীপ সিং নাজ্জার, সম্ভবত নিজ্জার বা হরদীপ সিং, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি তার ফার্স্ট নেমটা মনে নেই, বাট নিজ্জার সাহেব যে রয়েছেন তাকে হত্যা নিয়ে এই বিষয়টা চলছে। ইনফ্যাক্ট আমরা লক্ষ্য করতে পারি সেই ব্যক্তি 2015 সালে কানাডার সরকারের মতে তাদের সিটিজেনশিপ পেয়েছিল, বাট 2016 সালে যখন ইন্টারপোল তার এগেনস্টে রেড নোটিশ জারি করে সেখানে কিন্তু তাকে ভারতের নাগরিক বলা হয়েছে। ইনফ্যাক্ট 2019 সালে যখন ইউএসএ তাকে নো ফ্লাই ক্যাটাগরি রয়েছে সেখানে যখন এসে করে থাকে, সেখানে তাকে বলতে পারো টেররিস্ট সিম্পাথাইজার যে রয়েছে সেই হিসেবে দেখানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যেই ব্যক্তি 2016 ইন্টারপোলের লিস্টে ভারতীয় হিসেবে থাকতে পারে, সে কি করে 2015 থেকে কানাডার সিটিজেনশিপ পেয়েছে? তাই ভারতের মতে বর্তমানে যেটা ভারতের স্টান্স সেটা হলো সেই ব্যক্তি কানাডিয়ান ছিলই না। তাই কানাডার যে মেইন ইস্যু, যে কানাডিয়ান একজন ব্যক্তিকে কানাডার ভূমিতে কি করে ভারতীয়, বলতে পারো অ্যালিজেডলি, ঠিক আছে, যে ভারতীয় কিছু এজেন্টস এসে হত্যা করেছে, সেটা কি করে হতে পারে? সেই ব্যক্তি কানাডিয়ান নয় এক, এবং সেকেন্ড কথা, ভারত সম্পূর্ণভাবে ডিনাই করেছে যে ভারত এইরকম কোনো কর্মকাণ্ডের সাথে যুক্তই নয়, ঠিক আছে। তো এই ইস্যুটাকে কিন্তু মাথায় রাখবে, এবং মাথায় রাখবে যখনই এই ধরনের কিছু এসে থাকবে সেটাকে যুক্ত করে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট আমাদের সেই ফার্স্ট পেজের আরও একটা নিউজ, যেখানে বলা হয়েছে আমাদের মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট যে রয়েছে নতুন এডুকেশন পলিসিতে, এটা কিন্তু আমাদের জন্য মোটেও ফ্রুটফুল হয়ে থাকবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা ভারতের জন্য খুব বেশি সুইটেবল হয়ে থাকবে না বলে আমাদের এই যে স্টাডি রয়েছে এই স্টাডিতে কিন্তু বলা হয়েছে। মূলত আমাদের এখানে কি নিয়ে বলা হচ্ছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হিসেবে আমরা লক্ষ্য করতে পারি আমাদের মূলত, বলতে পারো তুমি, সম্পূর্ণ যে অ্যাকাডেমিক সেশন রয়েছে ক্লাস 12 পর্যন্ত, সেটাকে আগের 3টের বদলে এখন কিন্তু 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে আগে শুরুতে প্রাইমারি স্টেজ বলে কিছু ছিল না, 6 বছর থেকে 16 বছর পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত টোটাল 10 বছরের ছিল, এবং 10-এর পর 11-12 নিয়ে 2 বছরের একটা এক্সট্রা আমাদের সিস্টেম ছিল, বা হায়ার সেকেন্ডারি স্টেজ ছিল, এবং এটা হলো সেকেন্ডারি স্টেজ, এবং তার নিচে প্রাইমারি স্টেজ, বা জেনারেলি প্রাইমারি স্টেজের মধ্যেই তুমি এই সম্পূর্ণটাকে ধরে নিতে পারো। সেখানে বর্তমানে এই সম্পূর্ণটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, যেখানে ফাউন্ডেশনাল স্টেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 3 বছর যে রয়েছে, 3 বছর থেকে জেনারেলি শুরু করা হচ্ছে, 3 থেকে 6 বছর। এরপর আমরা দেখতে পাচ্ছি মূলত 3 বছর থেকে 6 বছর পর্যন্ত, ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত এজ নাম্বার, 8 থেকে এজ নাম্বার 11 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 বছরের ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত, এবং তারপরে আমরা লক্ষ্য করতে পারছি 4 বছরের, যেখানে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত, বা 8 মানে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, মূলত সেটা কিন্তু এই শেষের 4টে স্টেজে রয়েছে, যেটাকে আমরা সেকেন্ডারি স্টেজ বলছি, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বলে সেভাবে কিন্তু আমাদের আর থাকছে না। এবং এরপর যখন কলেজ রয়েছে, কলেজকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করেছি, এবং কলেজের 4 বছর থাকছে, প্রত্যেকটাকে একটা একটা করে আমরা কিন্তু রেখেছি, যেখানে যে কোনো একজন ছাত্র ক্লাস 12 পাস করবার পর কলেজে যখন যাবে তার প্রত্যেকটা বছর একটা বছর হিসেবে কাউন্ট হয়ে থাকবে। এতদিন পর্যন্ত, বা আমার সময়ও যেটা ছিল 3 বছরের কলেজ, 2 বছর দিয়ে তুমি যদি বেরিয়ে আসো সেই ক্ষেত্রে তুমি কোনো ডিগ্রি পাবে না। বাট এই ক্ষেত্রে বলা হয় যে যে কোনো বছরের এক্সাম দিয়ে যদি বেরিয়ে যায় সেই ক্ষেত্রে ওই বছর হিসেবে ডিগ্রি সে পেয়ে থাকবে। যেরকম তুমি যদি 2 বছর থেকে বেরিয়ে আসো সেই ক্ষেত্রে ডিপ্লোমা পেয়ে থাকবে,
তুমি যদি 3 বছর থেকে বেরিয়ে আসো তুমি গ্র্যাজুয়েশন পেয়ে থাকবে, এবং তুমি যদি 3 বছর করবার পরও অনার্সের ক্ষেত্রে যদি 1 বছর এক্সট্রা থেকে থাকো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনার্স উইথ রিসার্চ ডিগ্রি যে রয়েছে সেটা পেয়ে থাকবে। অর্থাৎ সহজ কথায় প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু আমরা দেখতে পারছি। এবং এই যে বিষয়টা রয়েছে এটা নিয়েই বলা হয়েছে যে আমাদের কিন্তু সুইট করবে না সম্ভবত ভারতকে। কেন? তার মূল কারণ যেটা সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের দেখা যেত এইচএস যে রয়েছে, এইচএস দেওয়ার পর যখন কলেজের ক্ষেত্রে যেত 3 বছরের তাদের একটা বাউন্ডেড ম্যানারে তাদের থাকতে হতো। বাট বর্তমানে যখন তাদের অপশন দেওয়া হচ্ছে এক্সট্রাভাবে এসে যাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট কিন্তু কলেজ ড্রপ আউট দেখতে পাবো। এবং এই যে কলেজ ড্রপ আউটরা থেকে থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কলেজ কমপ্লিট করা বা গ্র্যাজুয়েট স্টুডেন্টের সংখ্যা যথেষ্ট কম হতে দেখব। এবং এই ইস্যুটা কিন্তু আমাদের জন্য একটা সমস্যার কারণ হতে পারে। এরপরে নেক্সটে যদি আমরা দেখে থাকি ন্যাশনাল এডুকেশন পলিসি মূলত 2020-তে আনা হয়েছে কিভাবে, তো সেই ক্ষেত্রে এই এডুকেশন পলিসি কিন্তু আমাদের মূলত 1986-এর যে ন্যাশনাল পলিসি অন এডুকেশন রয়েছে সেটাকে রিপ্লেস করে আনা হয়েছে। এবং আমরা যদি দেখে থাকি সেই 1986-এর পলিসি কিভাবে এসেছিল, তো সেটা এসেছিল কিন্তু তার আগের ভারতের প্রথম পলিসি, দ্য ফার্স্ট এভার পলিসি বা ন্যাশনাল পলিসি যে রয়েছে, যেটা 1968-এ কোঠারি কমিশনের আন্ডারে করা হয়েছিল সেটাকে রিপ্লেস করে। তো আমাদের 1968-এর পলিসিকে রিপ্লেস করে 1986-এর পলিসি এসেছিল, এবং 86-এর পলিসিকে রিপ্লেস করতে আমাদের কিন্তু প্রায় 34 বছর লেগে যায় 2020 সালে। এবং এই যে আমাদের 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি এসে থাকে, এই ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের এটা কিন্তু ডক্টর কে কস্তুরীরঙ্গন যে রয়েছেন তার কমিটির রেকমেন্ডেশনের অনুযায়ী কিন্তু আনা হয়েছে। এবং এই যে পলিসি রয়েছে এখানে 5টা কিন্তু ফাউন্ডেশনাল পিলার মূলত ছিল, যেখানে বলা হয় যে সকলকে এডুকেশনের অ্যাক্সেস দিতে হবে, সকলের ক্ষেত্রে ইকুইটেবল শেয়ার থাকবে, এবং এডুকেশন যে দেওয়া হবে সেটা কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে, অ্যাফোর্ডেবিলিটি যে রয়েছে সেটা এই ক্ষেত্রে থাকবে, এরকম নয় খুব কস্টলি হয়ে থাকবে, এবং অবশ্যই সরকার অ্যাকাউন্টেবল বা যে কোনো এডুকেশন সিস্টেম যে রয়েছে সেটা অ্যাকাউন্টেবল হয়ে থাকবে। এর সাথে সাথে বলা হয় আমাদের মূলত এই যে পলিসি রয়েছে যেখানে প্রতি 1 বছর পর পর আমাদের আলাদা আলাদাভাবে বলতে পারো স্টুডেন্টরা চাইলে পরে করতে পারে, এবং তুমি 1 বছর করে ছেড়ে যাবার পর পুনরায় এসে দ্বিতীয় বছর কিছুদিন পরেও জয়েন করতে পারো, বা পরের বছর বা তারপরের বছরে জয়েন করতে পারো। তো এই ক্ষেত্রে এরকম ইনফ্রাস্ট্রাকচার যে রয়েছে সেটাও আমাদের দেশে কিন্তু তৈরি হয়নি বা এখনো পর্যন্ত নেই বলে বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যেখানে কিনা আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, প্লাস আমাদের সোশ্যাল যে বলতে পারো স্ট্রাকচার রয়েছে বা মেন্টাল যে আমাদের বা মেন্টালিটি যে রয়েছে সেটা বা মানসিকতা যে রয়েছে সেটা কিন্তু এই ধরনের সিস্টেমকে এখনো পর্যন্ত গ্রহণ করতে সেভাবে তৈরি হয়নি। তাই গভর্নমেন্টের উচিত এই নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাই গভর্নমেন্টের উচিত এই বিষয়গুলো নিয়ে আরও কিন্তু বেশি জনগণের মধ্যে কিছুটা পরিমাণে মত যে রয়েছে মত তৈরি করা। ঠিক আছে, এর পাশাপাশি আমরা যদি দেখে থাকি আমাদের নেক্সট যে ইস্যু রয়েছে সেটা কি, সেখানে বলা হয়েছে আমাদের নাসা রিসেন্টলি অ্যাস্ট্রয়েড থেকে স্যাম্পল কালেক্ট করেছে। একটা অ্যাস্ট্রয়েড আছে যার নাম হলো বেনু, মাথায় রাখবে বেনু একটা অ্যাস্ট্রয়েডের নাম। তো এই যে বেনু অ্যাস্ট্রয়েড রয়েছে, বেনু অ্যাস্ট্রয়েড থেকে কিন্তু রিসেন্টলি নাসা 1 কাপের মতো ম্যাটেরিয়াল যে রয়েছে ম্যাটেরিয়াল নিয়ে এসেছে, যেটাকে নিয়ে মূলত বলতে পারো রিসার্চ করা হবে যে এগুলো কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এগুলো কিভাবে মূলত বা এই যে অ্যাস্ট্রয়েডগুলো রয়েছে এগুলো কী দিয়ে তৈরি। ঠিক আছে, এর সাথে সাথে আমরা যদি দেখে থাকি নাসাই কি প্রথম দেশ, তাহলে বলবো না। এর আগেও যদি আমরা লক্ষ্য করে থাকি জাপান যে রয়েছে, জাপান কিন্তু অলরেডি এরকম বলতে পারো অ্যাস্ট্রয়েড মাইনিং যে রয়েছে সেটা করেছে, বা অ্যাস্ট্রয়েডকে গিয়ে কিছুটা খনন করে তার কিছু অংশ কিন্তু নিয়ে এসেছে, যার মধ্যে জাপান এর আগে নিয়ে এসেছিল সেটা 1 চা চামচের মতো হয়ে থাকবে, বাট বর্তমানে নাসা যেটা এনেছে সেটা 1 কাপের মতো হয়ে থাকবে। বাট তা সত্ত্বে এই যে বিষয়টা রয়েছে এটা প্রায় 3 বছর আগে তারা অ্যাস্ট্রয়েড থেকে নিয়েছিল, এবং বর্তমানে ক্যাপসুল হিসেবে সেটাকে কিন্তু পৃথিবীর দিকে ফেলে দেওয়া হয়েছে। এবং তুমি যদি বলো মূলত কার দ্বারা এটা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে একটা স্পেসক্রাফটকে এখানে ইউজ করা হয়েছে যার নাম হলো অসিরিস রেক্স। ঠিক আছে, তো এই যে অসিরিস রেক্স রয়েছে এটা নিয়ে প্রিলিমসে কোশ্চেন আসতে পারে। এটা একটা কি, এটা একটা বলতে পারো স্পেসক্রাফট যেটা কিনা অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। বেনু কি, বেনু হলো আমাদের একটা অ্যাস্ট্রয়েড যেটাকে নাসা রিসেন্টলি মাইন করেছে।
এবং আমরা যদি অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের ক্ষেত্রে দেখে থাকি আমরা অনেকগুলো ইস্যু কিন্তু লক্ষ্য করতে পারবো, বাট সবচেয়ে বেশি যেটা বিষয় সেটা হচ্ছে অপরচুনিটি। আমরা কেন করছি অ্যাস্ট্রয়েড মাইনিং, তার সর্বপ্রথম কারণ যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা কিন্তু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এখানে পেতে পারি। এরকম অনেক ম্যাটেরিয়াল পেতে পারি যেই ম্যাটেরিয়ালগুলো হয়তো এর আগে আমরা পৃথিবীতে সেভাবে পাচ্ছি না। যেরকম রিসেন্টলি আমাদের ভ্যানেডিয়াম যে রয়েছে সেটা গুজরাট উপকূলে পাওয়া গিয়েছে। এর ফলে ভারতের যে বলতে পারো ব্যাটারি প্লাস অন্যান্য দ্রব্যাদি উৎপাদন, সেটার ক্ষেত্রে ভারত হয়তো কিছুটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এর সাথে সাথে আমরা হয়তো এরকম কোনো গ্যাস বা অ্যাডভান্স কোনো টেকনোলজি যে রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই অ্যাস্ট্রয়েডগুলোকে ইউজ করতে পারবো বলে মনে করা হয়। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ভারত যে রয়েছে, ভারতের ক্ষেত্রে মূলত লক্ষ্য করে থাকি, ভারত নয় গোটা পৃথিবীর ক্ষেত্রেই আমরা এই পৃথিবীর থেকে খনিগুলোকে উত্তোলন করে প্রচুর পরিমাণে গ্যাস, প্রচুর পরিমাণে আমরা বলতে পারো বর্জ্য যে রয়েছে সেগুলো পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে অ্যাস্ট্রয়েডকে যদি আমরা খুব কম খরচে সহজে মাইন করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো পৃথিবীর ওপর যে বা পৃথিবীর যে বলতে পারো পরিবেশ রয়েছে তার উপর যে আমরা ক্ষতিগুলো করে থাকছি এটার পরিমাণ হয়তো কিছুটা কমে থাকবে। এবং এর সাথে সাথে অবশ্যই স্পেস কলোনাইজেশনের ক্ষেত্রে হেল্প হবে। কিভাবে? আমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় বা একটা সৌরজগৎ থেকে অন্য সৌরজগতে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যাস্ট্রয়েডগুলো থেকে আমরা চাইলে আমাদের রিফিউলিং করতে পারি। অর্থাৎ সেখানে এরকম কোনো ম্যাটেরিয়াল পেলে যেটা থেকে আমরা অ্যাস্ট্রয়েডগুলো থেকে মূলত নিজেদের জন্য স্পেসক্রাফটের ফিউল তৈরি করতে পারবো, অথবা এরকম কোনো জিনিস নিতে পারবো যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরও দূর যেতে পারি সেটার ক্ষেত্রে। বাট এই যে আমাদের বলতে পারো অ্যাস্ট্রয়েড মাইনিং রয়েছে, এটায় এই সুবিধেগুলো থাকলেও বা এই অপরচুনিটিসগুলো থাকলেও অনেক কিন্তু চ্যালেঞ্জেসও আছে। যেরকম স্পেস ন্যাভিগেশন। জেনারেলি আমাদের এই অ্যাস্ট্রয়েডগুলো যে হয়ে থাকে এগুলো যথেষ্ট স্পিডে গিয়ে থাকে। এর ফলে এগুলোকে টাচ করা এবং সেটা থেকে মাইন করা এবং সেটার থেকে জিনিস নিয়ে আসা, এটা কিন্তু যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ এবং এটাকে পার করা কিন্তু খুব কষ্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে পৃথিবীর জন্য রিস্কি। অ্যাস্ট্রয়েড এরকম হতেই পারে যে সে সাইড দিয়ে যাচ্ছিল, এবার তুমি সেটাকে যখন মাইন করবে তুমি সেটাকে ড্রিল করবে, এবার ড্রিল করার ফলে হতে পারে তার গতিপথ পাল্টে গেল এবং সে পৃথিবীর দিকে ধেয়ে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা ওই উড়ন্ত তীর যে আছে সেটা নিজেদের দিকে নিয়ে নেব, সহজ কথায় বলতে গেলে। এর ফলে কি হতে পারে, ডাইনোসরদের সময় যেটা হয়েছিল, পৃথিবী যে রয়েছে হতে পারে পৃথিবীর মধ্যে থেকে জীব প্রজাতি ধ্বংস হয়ে গেল। নেক্সট যেটা সেটা হলো ইকোনমিক ভায়াবিলিটি। জেনারেলি আমরা মনে করে থাকি অ্যাস্ট্রয়েড মাইন করলে অনেক অ্যাস্ট্রয়েড আছে যেখানে এত সোনা আছে, এত লোহা আছে যে পৃথিবীর বেশিরভাগ চাহিদা পূরণ হয়ে যাবে। বাট সেটাকে যে আনতে কত খরচ হয়ে থাকবে সেটা তার চেয়ে অনেক কিন্তু বেশি। তো এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করে থাকি ইকোনমিক ভায়াবিলিটি যে রয়েছে, অর্থাৎ অ্যাস্ট্রয়েডে যাব, সেখানে খনন করব, সেটাকে নিয়ে পৃথিবীতে আসবো, সেটা কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে থাকবে। কেননা তুমি দেখতে পাচ্ছ নাসার মিশনে তারা কটু কিনেছে 1 কাপ মাত্র, ঠিক আছে। বাট তা সত্ত্বে রিসেন্টলি অনেক কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের ক্ষেত্রে। যেরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে রয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, আমাদের লাক্সেমবার্গ দেশটা যে রয়েছে মূলত ইউরোপের, জার্মানি এবং সুইজারল্যান্ড যে রয়েছে তার পাশেরই, তো তারা এবং ইউনাইটেড স্টেটস যে রয়েছে তারা প্রাইভেট কোম্পানিগুলোকে বলছে যে তোমরা অ্যাস্ট্রয়েড মাইনিং করো এবং তার দ্বারা যথেষ্ট ভালো মতো কিন্তু তোমরা আর্ন হয়তো করতে পারবে। সেমভাবে ভারতেও কিন্তু আন্ত্রিক্স নামে একটা কোম্পানি যে রয়েছে সেটা তৈরি হয়েছে। সেমভাবে আমরা যদি দেখে থাকি স্যাম্পল রিটার্ন মিশন হিসেবে আমাদের অসিরিস রেক্স, যেটা কিনা আমরা বললাম এই নাসার ক্ষেত্রে হয়ে থাকে, এটা ছাড়াও জাপানের হায়াবুসা 2 নামে মিশন রয়েছে, যেটার দ্বারা এর আগে অলরেডি 2 বার কিন্তু জাপানও অ্যাস্ট্রয়েড মাইন করে প্রায় চামচের মতো নিয়ে এসেছে। সেমভাবে আমরা যদি দেখে থাকি রিসার্চের ক্ষেত্রেও কিন্তু অ্যাস্ট্রয়েড মাইনিংয়ের ক্ষেত্রে বর্তমানে নাসা, প্রচুর ইউনিভার্সিটি, তারা কিন্তু প্রচুর পরিমাণ অর্থ এবং তাদের নিজস্ব টেকনোলজি যে রয়েছে সেগুলো দিয়ে থাকছে। এবং এই যে স্পেস এক্সপ্লোরেশন রয়েছে এর ইম্প্যাক্ট কী হতে পারে সম্পূর্ণ গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে বা হিউম্যান ম্যানকাইন্ডের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি এটাকে আমরা সফলভাবে করতে পারি তাহলে আমরা ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল করতে পারবো, এক গ্রহ থেকে অন্য গ্রহে, এক সৌরজগৎ থেকে অন্য সৌরজগতে যেতে পারবো। এর পাশাপাশি আমাদের রিসোর্স সিকিউরিটি যে রয়েছে সেটা কমে আসবে। কোনো দেশ যে মূলত দেশগুলোর মধ্যে লড়াই কেন হয় সম্পদ নিয়ে, আমার দেশে লোহা আছে তোমার দেশে নেই, ঠিক আছে, তো লোহার জন্য মূলত ওই দেশকে আক্রমণ করা হয়। তো সম্পদ যদি অন্য দেশের থেকে না নিতে হয়, আমরা যদি আকাশ থেকে পাই, সেই ক্ষেত্রে আমরা যুদ্ধ কেন করব? তাই এই ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে যে রিসোর্স স্ক্যারসিটি রয়েছে সেটা কিন্তু কমে আসবে এবং এর নিয়ে
মূলত বিবাদ যে রয়েছে সেটাও কিন্তু কম হবে। এবং অবশ্যই যদি আমরা এটা করতে পারি, ইকোনমিক গ্রোথ তো আমাদের হিউমঙ্গাস হিসেবে হবে, কেননা এক একটা অ্যাস্ট্রয়েড যে রয়েছে এগুলো গোল্ড মাইন ব্যতীত অন্য কিচ্ছু না, এগুলো থেকে প্রচুর অর্থ কিন্তু আমরা পেয়ে থাকবো। তো আজকের সেশন যে রয়েছে এটা তোমাদের এই পর্যন্তই হবে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো, এবং যদি কোনো ইস্যু থেকে থাকে তোমরা জানাতে পারো, কোনো কমপ্লেন থাকলে সেটাও জানাতে পারো। এবং যদি তোমরা এর নোট চেয়ে থাকো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইটে যেতে পারো, এবং যদি আমাদের কোর্সে ইন্টারেস্টেড থাকো তুমি কিন্তু ডিসক্রিপশন বক্সেই আমাদের অ্যাপের লিঙ্ক পাবে, সেখান থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। হ্যাভ এ গুড ডে হেড, থ্যাংক ইউ।